আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ফেসবুক লাইভ ক্লাসে। তোমরা জানো প্রতি রবিবার সিভিল ডিপার্টমেন্টের ক্লাস মূলত হয় এবং 9:30 থেকে 10টা পর্যন্ত সিভিল ডিপার্টমেন্টের ডিজাইন অফ স্ট্রাকচার ক্লাসটি নিয়ে আমি তোমাদের সাথে থাকি। এটা ষষ্ঠ পর্বের ক্লাস, ডিজাইন অফ স্ট্রাকচার 1। আমি ধারাবাহিকভাবে এই ক্লাসটি নিয়ে আসছি। এটা লাইভ ক্লাস 11। তোমরা সবাই আমার পরিচয় জানো, তারপরও যারা নতুন তাদের জন্য আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল বাহার, ওয়ার্কশপ সুপার এবং বিভাগীয় প্রধান, সিভিল, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। তোমাদের সাথে আমার সাবজেক্ট ডিজাইন অফ স্ট্রাকচার 1, ষষ্ঠ পর্বের এই সাবজেক্ট। আজকে আমরা চ্যাপ্টার 11 আলোচনা করব, অর্থাৎ ডাবল রিইনফোর্স বিম সম্বন্ধে আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা এর আগের 3টি ক্লাসে, তার মানে লাইভ ক্লাস 8, 9, 10, এই 3টি ক্লাসে টি বিম ডিজাইন করেছো, যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিম। কারণ এখন টেকনোলজির উন্নতির কারণে প্রতিদিনই টেকনোলজির উন্নতি ঘটছে এবং বেশি উপকারী জিনিসগুলা বা সহজ, শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী জিনিসগুলো যত দিন যাচ্ছে তত আবিষ্কৃত হচ্ছে। সেই হিসাবে ডিজাইন অফ স্ট্রাকচারও অন্যান্য সাবজেক্টসের মতো বা অন্যান্য টপিক্সের মতো এটাও প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। তোমরা অনেকেই জানো যে এটা এখন ফ্রেম স্ট্রাকচার চলে, পিছনের সে ওয়াল স্ট্রাকচার এখন নাই। তার সাথে সাথে ফ্রেম স্ট্রাকচার এখন আবার ফ্ল্যাট স্ল্যাব কনসেপ্টে চলে। ডাব্লিউএসডি মেথড আর এখন চলে না, ইউএসডি মেথডে চলে। সেটা আমি তোমাদের অনেকবারই বলেছি, নতুন করে আর স্মরণ করে দেওয়ার দরকার নেই। কারণ এটা এজন্য বলছি যে তোমাদের একটা ইউএসডির স্যাম্পল আছে আর সব কিছুই কিন্তু ডাব্লিউএসডি পদ্ধতিতে। সুতরাং ইউএসডিটা তোমরা নিজেরা একটা স্যাম্পল আছে, ওটা থেকে সবগুলোই প্র্যাকটিস করতে পারো। তো আমরা যখন টি বিম ডিজাইন করেছিলাম তখনও আলোচনা করেছিলাম যে টি বিমে অনেক সুবিধা আছে। স্ল্যাব এবং স্ল্যাবটাকে বিমের অংশ ধরে যেহেতু ডিজাইন করা হয়, সুতরাং আমরা এখানে অনেক সুবিধা পাই। একটা হলো যে ফ্ল্যান্সটা তার বিমের উপরে যে লোড আসে সেই লোডগুলার কম্প্রেসিভ স্ট্রেসটাকে ফ্ল্যান্সটা নিয়ে ফেলে। এই জন্য ওয়েবের আকারটা, মানে যেটা আমরা বিম আকারে দেখি, সেটার আকারটা ছোট হয়ে যায়, রুম হাইট বেশি হয়ে যায়, ডিজাইনে সুবিধা হয়, ঢালাইতে সুবিধা হয়। এই জন্য টি বিমটা তোমরা সবাই খুব ভালো মতো করেছো আশা করি। কিছু মেইল আমি পেয়েছি, বিশেষ করে পাবনার ইসমাইল রেগুলারই হোমওয়ার্কগুলো আমাকেও পাঠিয়ে দেয়। এছাড়াও সজীব পাঠিয়েছো, আরও অনেকে পাঠিয়েছো, আমি দেখেছি। তবে একটা জিনিস সেখানে লক্ষ্য করার মতো, সেটা হলো যে তোমরা এখানে যে কথাগুলো আলোচনা হয় তার চেয়ে বেশি তোমরা গাইডে যা আছে সেগুলো ফলো করে করো। গাইডটাকে সাথে রাখো, বইগুলাকে করো। এটা আমরা বারবারই বলি, আমাদের ক্লাসগুলোতেও আমরা বইগুলা রেফারেন্স থেকেই চেষ্টা করি। এটা একটু খোঁজো, একটু কষ্ট হলেও তোমাদের এটা ভবিষ্যতে অনেক উপকার দেবে। তো আজকে আমরা শুরু করব ডাবল রিইনফোর্স বিম। শব্দ নামেই বুঝতে পারছো, ডাবল রিইনফোর্সড, তার মানে সিঙ্গেল রিইনফোর্স বিম এতদিন আমরা করে আসছি। তার মানে স্টিল শুধুমাত্র টেনসাইল জোনে দিয়েছি। টেনসাইল স্ট্রেসকে
রেজিস্ট করার জন্য টেনসাইল জোনে স্টিল দিয়েছি। এখন শুধু টেনসাইল না, কম্প্রেসিভ কম্প্রেশন জোনেও আমাদের রিইনফোর্সমেন্ট দিতে হবে। তার কারণগুলো কি সেটা শুরু করলে তোমরা বুঝতে পারবে। চলো শুরু করা যাক। ডাবল রিইনফোর্স বিম, আমি তোমাদের সুবিধার্থে এটাকে বেশি ইম্পর্টেন্ট যে 5টা স্টেপ, সেই 5টা স্টেপ এখানে আজকে আলোচনা করব। সুযোগ পেলে আরও সময় থাকলে আরও অন্য অন্য যে স্টেপগুলো আছে, তোমরা জানো 10টা স্টেপে সাধারণত বিম ডিজাইন হয়, তো বাকি স্টেপগুলো আলোচনা করব যদি সময় পাওয়া যায়। কিন্তু এই 5টা স্টেপ আলোচনা করলে বাকি স্টেপগুলোর সমস্যা হবে না। 1 নম্বর যেটা, সেটা হলো কনসেপ্ট অফ ডাবল রিইনফোর্স বিম। ডাবল রিইনফোর্স বিমটার কনসেপ্টটা সম্বন্ধে আলোচনা করব। 2 নম্বরে আলোচনা করব লোড ক্যালকুলেশন। লোড ক্যালকুলেশন অন্য জায়গা থেকে এখানে একটু মানে ডিফারেন্ট আছে, ডিফারেন্ট মানে সহজ করে আছে, সেটা একটু ধরাই দেবো তোমাদের। 3 নম্বরে মোমেন্ট ক্যালকুলেশন, এখানে একটু কথা আছে, এটা ডিটেলস আলোচনা করব। 4 নম্বরে আলোচনা করব এরিয়া অফ টেনসাইল রিইনফোর্সমেন্ট। আগে আমরা এরিয়া অফ রিইনফোর্সমেন্ট বা এরিয়া অফ স্টিল বলেই থেমে যেতাম, মানে এক সিঙ্গেল রিইনফোর্স বিম এটা বললেই বোঝা যেত। কিন্তু দেখো এখন এরিয়া অফ টেনসাইল রিইনফোর্সমেন্ট আসছে, তার মানে আরও একটা কিছু এর সাথে আছে, সেটাই হলো এরিয়া 5 নম্বর এরিয়া অফ কম্প্রেশন রিইনফোর্সমেন্ট। তার মানে টেনসাইল জোন এবং কম্প্রেশন জোন উভয় জোনেই আমাদের স্টিল দিতে হবে বা রিইনফোর্সমেন্ট দিতে হবে বা রিবার দিতে হবে। কেন দিতে হবে, কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো কনসেপ্টটা হলো এখানে আমি 4টা পয়েন্টে তোমাদের কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করব। কনসেপ্ট অফ ডাবল রিইনফোর্স বিম নাম্বার 1, এটাই সবচেয়ে মানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, বিশেষ করে ডিপ্লোমা লেভেলে। এছাড়াও কিন্তু আরও কারণ আছে। when the size of beam both width and depth is restricted, যখন বিমের প্রস্থ এবং গভীরতা ফিক্সড করা থাকে বা সীমিত করা থাকে। ফিক্সড শব্দটাই ভালো। ফিক্সড মানে আমরা যে সাইজটা চাই, ইঞ্জিনিয়ার যে সাইজটা চাচ্ছে, যেটা করলে রুম হাইট বা অন্যান্য সুবিধা পাওয়া যাবে, সেই সাইজটা বিমের আমরা আগেই ধরে নেব, অর্থাৎ বি এবং ডি আমরা আগেই ধরে নেব। খেয়াল করো, এটা একটা বিশেষ, এটাই বড় কনসেপ্টটা। এখানে আমরা আগেই বিমের সাইজটা ধরে নেব। অন্য অন্য বিমে আমরা কি করেছিলাম, বিমের সাইজটাকে ডি আগে ধরে নিয়ে বি ধরে নিয়েছিলাম, ডি থেকে বি, যেমন ডি 10% নিচ্ছি বা 4 to 10%, এরকম যা ওগুলো ডিটেলস আলোচনা হয়ে গেছে, আমি জাস্ট স্মরণ করে দিচ্ছি। ডিটা আমরা ধরে নিয়েছিলাম, সেখান থেকে বি কে আবার ধরে নিয়েছিলাম, ওই বিটা নিয়ে আমরা কাজ করেছিলাম। কিন্তু এখানে ডি এবং বি দুইটাই থাকবে ফিক্সড। আমরা ইঞ্জিনিয়ার ডিসিশন নেবে যে এখানে ডিবি এত হবে, ফিক্সড মানে ডিজাইন করার আগেই ফিক্সড করে ফেলবো। সেইটাই এখানে বলা হয়েছে, when the size of beam both width and depth is restricted থাকবে। সেক্ষেত্রে আমরা যে বিম ডিজাইন করব সেটা হলো ডাবল রিইনফোর্স বিম। 2 নম্বরে যেটা, when is moment of resistance required is too high that is result in very large beam। মোমেন্টের কারণে যখন বড় আকারের বিমের সাইজটা বড় আকারের হয়ে যাবে, সেক্ষেত্রেও আমরা ডাবল রিইনফোর্স বিম করে বিমের আকারটাকে ছোট বানিয়ে ফেলবো। তার মানে কম্প্রেশন জোনে কনক্রিট, তোমরা সব ভালো মতোই জানো যে কনক্রিট চাপ পীড়ন নেয় বা কম্প্রেসিভ স্ট্রেস নেয়, আর স্টিল টেনসাইল স্ট্রেস নেয়। কিন্তু যখন এটা বেশি মোমেন্ট হয়ে যাবে, আকার বেশি হয়ে যাবে, তখন সেটা
কক্ষের উচ্চতা সহ অন্যান্য দেখার সৌন্দর্য বা অন্যান্য অনেক সমস্যা তৈরি করবে। সেই জন্য তখন আমরা উভয় দিকেই কম্প্রেশন জোনেও স্টিল দিয়ে সাইজটাকে ছোট করে ফেলব। when there is reversal of load in beams, রিভার্সাল লোড মানে মানে দুই দিকেই, যেমন উইন্ড লোডের ধরো ইনার আউটার দুই দিকেই চাপ দিতেছে, এরকম যদি মানে আমরা সাধারণত ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড লোডটা হিসাব করি বিমের ক্ষেত্রে, কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড না হয়ে বা উভয় দিক দিয়ে লোড আসে, এরকম রিভার্সাল লোড যদি থাকে তাহলে ডাবল রিইনফোর্স বিম ডিজাইন করতে হবে, নর্মাল সিঙ্গেল রিইনফোর্স বিম ডিজাইন করা যাবে না। তাহলে একটা শব্দ এখানে নতুন উচ্চারণ করেছি যেটা আগে করিনি, সেটা হলো সিঙ্গেল রিইনফোর্স বিম। তার মানে এর আগে যে বিমগুলো আমরা ডিজাইন করেছি সেগুলো সবই সিঙ্গেল রিইনফোর্স, কিন্তু সেগুলোকে সিঙ্গেল রিইনফোর্স বিম না বলে আমরা রেক্ট্যাঙ্গুলার বিম, টি বিম এইভাবে কথা বলে গেছি। তা ওগুলো সবই সিঙ্গেল। ডাবল শুধু যখন কম্প্রেশন জোনেও আমরা স্টিল দেব বা রিইনফোর্সমেন্ট দেব, তখন আমরা এটাকে ডাবল রিইনফোর্স বিম বলব। তাহলে 3 নম্বর কারণটা বুঝতে পারলে। আর 4 নম্বর কারণ হলো যদি ডিফ্লেকশনের কারণে শ্রিঙ্কেজের সম্ভাবনা থাকে, সেক্ষেত্রেও আমরা ডাবল রিইনফোর্স বিম ডিজাইন করি। তাহলে এই 4টা মূল কারণের উপরে এটাই হলো কনসেপ্ট অফ ডাবল রিইনফোর্স বিম। আমি আবার আসবো, আমি 5টা আলাপ করে আবারও এটা একটু ধরাই দেব। তাহলে কনসেপ্ট অফ ডাবল রিইনফোর্স বিম আমরা বুঝে ফেললাম। এরপর হলো লোড ক্যালকুলেশন। লোড ক্যালকুলেশনে আমরা আগে কি করতাম, সুপার ইম্পোজ লোড মানে লাইভ লোড এবং অন্যান্য সমস্ত লোডগুলোকে আমরা সুপার ইম্পোজ লোড বলতাম। আর সেলফ ওয়েট অফ বিম, এটাকে যোগ করলে ডাব্লু এবং বা ওমেগা যে কোনো বের হবে। যদি প্রতি মিটারে হয় তাহলে ওমেগা, আর যদি সম্পূর্ণ স্প্যানের উপরে হয় তাহলে ডাব্লু। এটা তোমরা জানো। এখানে এটা আমি তোমাদেরকে বলার উদ্দেশ্য হলো আমরা কিন্তু বি এবং ডি জানি, সুতরাং এখানে আর ধরাধরির কিছু নেই, ডাইরেক্ট আমরা বি, এই বিটা জানি। এই যে এখানে চিত্রে যেটা দেখতেছো বি, এই বিটা আমরা জানি এবং এই গভীরতাটাও জানি, মানে রেস্ট্রিক্টেড যেহেতু, মানে আমরা আগে এটা নির্ধারণ করে ফেলেছি। সুতরাং এই যে বি আর এই ডি, এই দুইটা আমাদের জানাই আছে, সুতরাং লোড ক্যালকুলেশনটা খুব সহজ। তোমরা সবাই জানো যে সেলফ ওয়েটটা ডেড লোড, বাকিগুলো সব লাইভ লোডের ভিতরে বা লাইভ লোড, এছাড়া উইন্ড লোড অন্যগুলো থাকে, এগুলো তোমাদের সিলেবাসে নাই, কিন্তু তোমরা ভালো মতো, আমি আগেও বলেছি তোমরাও ভালো মতো বুঝে নাও। উইন্ড লোড, তারপরে সিসমিক লোড, এই লোডগুলো কিন্তু অবশ্যই হিসাব করতে হবে। উপকূলীয় অঞ্চলের জন্য থ্রাস্ট বা যেসব জায়গায় বৃষ্টিপাত হয়, এই লোডগুলো আসবে, যা তোমাদের বইতে দেখানো আছে, কিন্তু তোমাদের গাইডে এইসব নাই। গাইড সবসময় পাস করার জন্য লেখা হয়। এখান থেকে কোনো জিনিস, যে কোনো জিনিসের গাইড হোক, সে ইঞ্জিনিয়ারিংয়ের হোক বা অন্য কিছুর হোক, সেটা জাস্ট বোঝা, হেল্প করার জন্য বা পাস করার জন্য করা হয়। তো ওখান থেকে ক্লিয়ার কনসেপশনটা কোনোদিনই হবে না। সেজন্য তোমরা গাইড সাথে রাখো, কিন্তু বই ফলো করো, টিচারকে ফলো করো, ইঞ্জিনিয়ারদেরকে ফলো করো, বিভিন্ন প্ল্যান ডিজাইন দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে লোড ক্যালকুলেশনে দেখো, আমাদের বি এবং টোটাল ডেপথ যেহেতু জানা আছে, সুতরাং আমরা সহজেই সেলফ ওয়েটটা বের করে এগিয়ে যেতে পারবো। এটা ডিফারেন্স অন্য বিমের সাথে, অন্য বিমে ধরা লাগতো, এখানে আর ধরা লাগবে না। এই হলো 2 নম্বর পয়েন্ট, যেটা আলোচনার বিষয় ছিল। মানে কনসেপ্ট অফ ডাবল রিইনফোর্স বিম আলোচনা করলাম, লোড ক্যালকুলেশন আলোচনা করলাম। 3 নম্বরে যেটা আলোচনা করব সেটা হলো মোমেন্ট ক্যালকুলেশন। মোমেন্ট ক্যালকুলেশনে আমরা আগে কি করেছি, বেন্ডিং মোমেন্টগুলো বের করেছি। যদি সিম্পলি সাপোর্টেড বিম হয় তাহলে এই সূত্র WL/8 ইন্টু 100, ওগুলো তো সূত্রের মধ্যে না, সেজন্য আমি লিখে নাই, তোমরা এটা বারবার করছে, এখন মুখস্থ হয়ে গেছে। ওমেগা দিয়ে থাকলে ওমেগা² 8, একই রকমভাবে ফুললি কন্টিনিউয়াস, সেমি কন্টিনিউয়াস, ক্যান্টিলিভার, এই জিনিসগুলো দিয়ে বেন্ডিং মোমেন্ট আমরা বের করতে পারবো। যে বিমটা যদি সিম্পলি সাপোর্টেড হয় তাহলে প্রথম সূত্র বা এরকম আর কি।
কিন্তু এখানে যখন ডাবল রিইনফোর্স বিম হবে তখন তার সাথে সাথে রেজিস্টিং মোমেন্টটাও বের করতে হবে। রেজিস্টিং মোমেন্ট তোমরা স্মরণ করো, আমি লাইভ ক্লাস 1-এ প্রথমে ফ্লাক্স-জারেল সূত্র বের করার সময় রেজিস্টিং মোমেন্ট এম আর, কনক্রিটের রেজিস্টিং মোমেন্ট এম আর ইজ ইকুয়াল টু আর বিডি স্কোয়ার বের করেছিলাম। সেইটাই এখানে, সেই সূত্রটা এম আর না লিখে M1 লিখতেছি এখানে। M1 সমান আর বিডি স্কোয়ার। আর এর মান তোমরা জানো হাফ এফসি জেকে, আর বিডি স্কোয়ার দিলে রেজিস্টিং মোমেন্টটা বের হয়ে যাবে। অন্যান্য বিমে আমরা ফ্ল্যাক্সারের যে অ্যাজাম্পশন সেখানে আছে যে বেন্ডিং মোমেন্ট আর রেজিস্টিং মোমেন্ট সমান, অর্থাৎ প্রায় সমানই হয়। কিন্তু এখানে রেজিস্টিং মোমেন্টটা বেন্ডিং মোমেন্টের চেয়ে অনেক কম হয়, যার কারণে এক্সেস মোমেন্টটা বের করতে হবে। তাহলে এক্সেস মোমেন্ট হবে বেন্ডিং মোমেন্ট আর রেজিস্টিং মোমেন্টের পার্থক্যটা, বিয়োগফলটা। তাহলে মোমেন্ট ক্যালকুলেশনের মধ্যে নতুন একটা জিনিস আসলো, যেখানে এক্সেস মুভমেন্টটাকে কনসিডার করতে হয়। কারণ আমাদের বিমটা যেহেতু রেস্ট্রিক্টেড, তাহলে এক্সেস মোমেন্ট হয়ে যাবে। তোমরা যখন অঙ্ক করবা তখন দেখবা, মানে যখন ডিজাইন করবা তখন দেখবা যে বেন্ডিং মোমেন্টটা রেজিস্টিং মোমেন্টের চেয়ে অনেক বেশি হবে, যার কারণে এক্সেস মোমেন্ট তৈরি হবে। মোমেন্ট ক্যালকুলেশনের মধ্যে এটা ইম্পর্টেন্ট, মানে আলোচ্য বিষয়, যা অন্য সময় ছিল না। রেজিস্টিং মোমেন্টটা বের করতে হবে, তারপর এক্সেস মোমেন্টটা বের করতে হবে। এটা হলো 3 নম্বর। 4 নম্বরে গিয়ে আমরা এরিয়া অফ টেনসাইল রিইনফোর্সমেন্ট, মানে টেনশন জোনে নিচে সাধারণত নিচে দেওয়া হয়। টেনশনটা সাধারণত বিমের মাঝখানে নিচের দিকে থাকে, তারপর সাপোর্টে গিয়ে আবার উপরে ওঠে। তো এখানে টেনসাইল রিইনফোর্সমেন্ট, যেহেতু মোমেন্ট দুইটা আসছে, একটা আসছে এক্সেস মোমেন্ট আর একটা হলো রেজিস্টিং মোমেন্ট থেকে M1 আর M2টা হলো এক্সেস মোমেন্ট, আর M1 হলো রেজিস্টিং মোমেন্ট। তাহলে M1 এর জন্য AS1 ইজ ইকুয়াল টু M1 বাই FSZD, সূত্র যেটা আগে যে ছিল সবই ঠিক আছে, শুধু M1 রেজিস্টিং মোমেন্ট এটা দিয়ে বের হয়ে যাবে। আর AS2 M2 বাই FSZD, ZD মানে লিভার আর্ম। এইখানে দেখো, যখন কম্প্রেসিভ বারগুলো আমরা দিয়ে দিচ্ছি তখন ZD কত হবে, ZD মানে লিভার আর্ম। তো ডি থেকে এইখানে খেয়াল করো, এইটা হলো কভারিং, তার এই বরাবর কাজ করবে হলো সি, লব্ধি বল, কম্প্রেশন জোনের লব্ধি বল। এটা কম্প্রেসিভ বারের সেন্টার দিয়ে কাজ করবে। আর এই বরাবর কাজ করবে হলো আগের মতোই টেনসাইল জোনের লব্ধি বল। তাহলে এখানে লিভার আর্ম হবে, এইটা হবে লিভার আর্ম। তাহলে লিভার আর্ম ডি থেকে কভারিংটা বিয়োগ দিলেই হয়ে যাচ্ছে। তো এখানে এই কভারিংটাকে বোঝানোর জন্য আমরা ডি প্রাইম নাম দিয়েছি। তাহলে লিভার আর্মটা হবে ডি মাইনাস ডি প্রাইম। আশা করি বুঝতে পেরেছ। চিত্রটা ভালো মতো খেয়াল করো, কভারিংটা ডি প্রাইম বলছি আমরা, তাহলে ডি থেকে যদি ডি প্রাইম বিয়োগ দিয়ে দিই, পুরোটা এই পর্যন্ত হলো ডি, আপার মোস্ট ফাইবার অফ দ্য বিম থেকে টেনসাইল রিইনফোর্সমেন্টের সেন্টার পর্যন্ত হলো ডি, তার থেকে যদি উপরের কভারিংটা বিয়োগ দিয়ে দিই তাহলেই কিন্তু লিভার আর্মটা বের হয়ে যায়, যেটা এখানে করা হয়েছে ডি মাইনাস ডি ড্যাশ। তাহলে নতুন কিছুই না, কনসেপ্টটা আগে এখানে কনক্রিট ছিল, সেই জন্য আমরা এখানে ট্রায়াঙ্গুলার ডায়াগ্রাম বা অন্য ডায়াগ্রাম থেকে সি বের করেছিলাম। কিন্তু এখানে যেহেতু রড চলে আসছে, তাহলে AS2 এর ক্ষেত্রে সিটা কাজ করবে উপরের রড, এই রডটার সেন্টার পর্যন্ত, যেটা এখানে দেখানো হয়েছে তোমাদের, এই রডটার সেন্টার। তাহলে AS1 এবং AS1 এর সময় M1 আর AS2 এর ক্ষেত্রে M2, এই দুইটাকে ধরে তারপরে টোটাল টেনসাইল রিইনফোর্সমেন্ট বের করতে হবে। অর্থাৎ এই দুইটার যোগফলই হবে টোটাল
টেনসাইল রিইনফোর্সমেন্ট। তারপর তোমরা আগেও জানো যে কয়টা বার লাগবে, কত ডায়া, সেগুলো বের করে ফেলতে হবে, যেগুলাকে আমরা টেনসাইল বার বলবো। তাহলে এইটা খুব ভালো মতো বুঝতে হবে যে টেনসাইল রিইনফোর্সমেন্টটা এখানে একবার হলো রেস্টিং মোমেন্ট মানে M1 ধরে, আর একবার হলো এক্সেস মোমেন্ট M2 ধরে বের করতে হবে। আর এই লিভার আর্মটাও খুব ভালো মতো বোঝো, এখানে চিত্র দিয়ে তোমাদের ক্লিয়ারলি বোঝার কথা। এই দুইটাকে যোগ করলে যা হবে সেটা হবে AS1 এবং AS2 যোগফলটাই হবে AS। তারপর তুমি আগের নিয়মে কয়টা রড লাগবে, এখানে আমি স্যাম্পল হিসাবে 4টা লিখছি, 4টার জায়গায় 5টা হতে পারে, বা লেয়ারও চেঞ্জ হতে পারে, টেনসাইল বার এগুলো আসবে। তাহলে এটা একটা ছিল আলোচ্য। 4টা জিনিস আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। এরপর হলো এরিয়া অফ কম্প্রেশন রিইনফোর্সমেন্ট। আমি আবার একটু এখানে যাই। এরিয়া অফ কম্প্রেশন রিইনফোর্সমেন্ট, তার মানে টেনসাইল রিইনফোর্সমেন্ট এতদিন শুনছো যে টেনশন রেজিস্ট করে স্টিলের কম্প্রেশনের জন্য লাগে না, কিন্তু ডাবল রিইনফোর্স বিম যখন চলে আসলো তখন দেখো কম্প্রেশন রিইনফোর্সমেন্ট একটা নতুন টার্ম চলে আসছে। তাহলে এটা কেমন হবে? কম্প্রেশন রিইনফোর্সমেন্ট কোনটার কারণে হবে একটু চিন্তা করে দেখো। হ্যাঁ, মনে হয় অনেকে ধরে ফেলতে পেরেছো, এটা হবে এক্সেস মোমেন্টের কারণে। এক্সেস মোমেন্টের কারণে বিম আর কম্প্রেসিভ স্ট্রেসটা নিতে পারবে না, কনক্রিটটা আর কম্প্রেসিভ স্ট্রেসটা নিতে পারবে না, তখন আমরা সেই জায়গায় রড দিয়ে দিব। তাহলে এক্সেস মোমেন্ট, কম্প্রেসিভ রিইনফোর্সমেন্ট বের করতে হলে এক্সেস মোমেন্টটাকে হিসাবে আনতে হবে। এটার সূত্রটা এস প্রাইম বলতেছি আমরা, কম্প্রেসিভ রিইনফোর্সমেন্টকে এস প্রাইম বলতেছি। এস প্রাইমের সূত্রটা আমি এখানে লিখেছি। এটা কেমনে আসলো তোমরা বাড়ির কাজ রইলে এটা তোমরা ডিরাইভ করবা এবং ড্রাইভ করে আমার মেইলেও পাঠাবা। যারা রেগুলার পাঠাচ্ছ তাদের উপরে আমি তাদের জন্য মানে আমার ভালোবাসা রইল, কারণ তোমরা আমাদের সাথে চলছো, অর্থাৎ এগিয়ে যাচ্ছ। কারণ তুমি ইঞ্জিনিয়ার হতে গেলে ইনস্টিটিউট কবে খুলবে, ক্লাস কবে হবে সেই আশায় বসে থাকলে কিন্তু হবে না, তোমাকে যোগ্য হতে হবে। এবং তুমি যোগ্য হয়ে গেলে তোমার সার্টিফিকেট তুমি একসময় পেয়ে যাবে, আর সার্টিফিকেট ছাড়াও তুমি যে কোনো জায়গায় কাজ করতে পারবে। তাহলে এস প্রাইম ইজ ইকুয়াল টু C2/2 NFC KD মাইনাস D ড্যাশ বাই KD। এই সূত্রটা কিভাবে হলো এটা তোমাদের বাড়ির কাজ রইল। এখানে C2 হলো M2 হলো C2 ইন্টু D মাইনাস D ড্যাশ। মানে আমরা আগেই জানি যে কোনো মোমেন্ট বের করতে হলে, যদি কাপলের মোমেন্ট বের করতে হয় তাহলে লোড ইন্টু লিভার আর্ম। তার লোডটা হলো C2 আর লিভার আর্ম হলো D মাইনাস D ড্যাশ, যেটা একটু আগে আলোচনা করে দেখানো হয়েছে। এখান থেকে আমরা C2টা বের করে নিতে পারি। C2 ইজ ইকুয়াল টু M2/D মাইনাস D ড্যাশ। এই C2র মানটা, এখানে যে C2 তোমরা দেখতেছো, এই C2র মানটা যদি এখানে বসায় দাও তাহলে AS প্রাইম বের হয়ে যাবে। AS প্রাইম যদি বের হয়ে যায় তাহলে তুমি কয়টা রড লাগবে সেটা আমি এখানে উপরে 3টা দেখাইছি, এটা জাস্ট স্যাম্পল হিসাবে দেখাইছি। কয়টা রড লাগবে তুমি বের করে ফেলতে পারো। তবে এই স্টেপে আর একটা কাজ করতে হবে। আমি এখানে চিত্রে একটু দেখাইছি যে এগুলা কম্প্রেশন রিইনফোর্সমেন্ট বা কম্প্রেসিভ বার। এখানে আর একটা জিনিস করতে হবে, কম্প্রেসিভ স্ট্রেস অফ স্টিল, এটা চেক করতে হবে। এটা চেক করার জন্য সূত্র হবে এটা। এই সূত্রটা দেখো এখানে আছে, এই যে এই 2 NFC KD মাইনাস D ড্যাশ বাই KD, এটাই আছে, তার উপরে C2 আছে। এটা দিয়ে চেক করতে হবে এবং সেটা FS এর চেয়ে কম হতে হবে। যদি FS এর চেয়ে কম হয় তাহলে সেফ। তাহলে মূল যে 5টা বিষয়, সেই 5টা বিষয় আমরা আলোচনা করে ফেলেছি। এটা বুঝে ফেললে তোমরা সহজেই ডাবল রিইনফোর্সড বিমটা ডিজাইন করতে পারবে। তাহলে 1 নম্বরে আমরা আলোচনা করেছি কনসেপ্ট অফ ডাবল রিইনফোর্সড বিম। 2 নম্বরে আমরা আলোচনা করেছি লোড ক্যালকুলেশন, যেটা
রেস্ট্রিক্টেড থাকার কারণে সহজেই বের করা যায়। 3 নম্বরে আমরা আলোচনা করেছি মোমেন্ট ক্যালকুলেশন, এক্সেস মোমেন্টটা m2 বের হয়ে আসছে এখান থেকে। 4 নম্বরে আমরা আলোচনা করেছি এরিয়া অফ টেনসাইল রিইনফোর্সমেন্ট, তার মানে এখানে AS1 AS2 দিয়ে এই দুইটার যোগফল দিয়ে এস বের করেছি। এবং 5 নম্বরে যেটা আমরা আগে কখনো আমরা জানতাম না, সেটা হলো এরিয়া অফ কম্প্রেশন রিইনফোর্সমেন্ট, এটা আলোচনা করেছি। এখানে একটা চেকও আছে। তো প্রিয় ছাত্রছাত্রী, কিন্তু আজকে আর সময় নেই, সুতরাং অন্য স্টেপগুলো আগামী ক্লাসে আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে ডাবল রিইনফোর্সমেন্ট বিম ডিজাইন করতে হবে। মূল 5টা স্টেপ আমি আলোচনা করে ফেলেছি, যা তোমাদের ধরায় দেওয়া দরকার ছিল। বাকিগুলা ওই আগের যে বিম ডিজাইন, তার মানে কনভেনশনাল যে বিম, রেক্ট্যাঙ্গুলার যে বিম, সেই একই পদ্ধতিই হবে, যেটা আমি আগামী ক্লাসে আবার স্টেপ 1 থেকে স্টেপ 10 পর্যন্ত যেগুলা আলোচনা আজকে হয়ে গেল সেগুলো একটু টাচ দিয়ে যাব, আর বাকিগুলো আলোচনা করে আমরা ডাবল রিইনফোর্সমেন্টের একটা স্যাম্পল ডিজাইন করব। তোমরা বাড়িতে এখন আসো, লেখাপড়া ক্লাস নাই, কিন্তু লেখাপড়া চালিয়ে যেতে হবে। আজকের ক্লাসেও যা অনেকেই বুঝে ফেলেছো, কিন্তু তোমাকে এটা বারবার করতে হবে। তুমি বই দেখে বা গাইড সাথে নিয়ে এটাকে বোঝার চেষ্টা করো, এবং এটা বুঝলে দেখবা যে অন্য স্টেপগুলো আর তেমন কোনো পরিবর্তন নেই, তুমি ডিজাইনও করতে পারবে। এবং সবসময় মনে রাখবা, প্র্যাকটিস বা বারবার করা, এর দ্বারা কিন্তু মানুষ শেখে বেশি। এখানে তোমাদের সামনে যে কোডটা ভেসে আছে, দেখো সেখানে লেখা আছে দ্য বেস্ট ওয়ে অফ লার্নিং অ্যাবাউট এনিথিং। তুমি যে কোনো জিনিসের যদি শিখতে চাও, ইজ বাই ডুইং। যখন তুমি করবা তখন তুমি শিখবা, না করলে শিখবা না। যত করবা তত শিখবা। একটা ডিজাইন করলে তুমি যতটুকু শিখবা, 2টা ডিজাইন করলে তার চেয়ে বেশি শিখবা, 5টা করলে তার চেয়ে আরো অনেক বেশি শিখবা, 10টা করলে আরো অনেক বেশি শিখবা। এই জন্য প্র্যাকটিস করো তোমার বাসায়। এখন তোমরা যেহেতু কলেজ বন্ধ আছে, তোমরা বাসায় আসো, প্র্যাকটিস করো। এক সময় হয়তো তুমি একজন ভালো ডিজাইনার হয়ে যাবে তোমার। এবং এখন তো একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের যোগ্যতা, যেহেতু গাইড দেখো, তোমরা পড়াশোনা করো না, সেজন্য 8-10 হাজার টাকা বেতন দেয় বেসরকারি জায়গায়। তোমাকে 1 লাখ টাকার উপরে বেতন দিতে হবে তোমার যদি যোগ্যতা তৈরি হয়ে যায়। তো আজকের যে আলোচনা ছিল, সেই আলোচনা যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করবে। এটা যারা কমেন্টস এর উত্তর দেওয়ার তারা দিয়ে দিবে। আর আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো, ইমেল অ্যাড্রেস আমার দেওয়া আছে, আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আর একটা কথা প্রতিদিন বলি যে তোমরা ভিডিওটা বারবার দেখো, বারবার নিজে করো, তাহলেই তোমার পারফেকশনটা চলে আসবে, তুমি পারবা। আজকে যেমন ডাবল রিইনফোর্স বিমে যে আলোচনাগুলো করেছি, এই ভিডিওটা বারবার তুমি শেয়ার করে নিয়ে নাও, অথবা ডাউনলোড করে নাও এই পেজ থেকে, জাতীয় দক্ষতা বাতায়ন বা স্কিল পোর্টাল বাংলাদেশ, এই পেজ থেকে শেয়ার করে নিয়ে তুমি বারবার দেখো এবং প্র্যাকটিস করো। দেখবা তুমি বুঝে গেছো, পেরে গেছো, এবং অনেক অজানা জিনিস আমরা যা এখানে ছোট ছোট আকারে লিঙ্ক আকারে ছেড়ে যায়, সেই জিনিসগুলো তোমার ধারণায় চলে আসে। তো আজকের মতো এখানেই আমি আমার ক্লাস শেষ করতে চাচ্ছি। আগামী ক্লাসে বাকিগুলা স্টেপ আলোচনা করে আমরা ডিজাইনের দিকে যাব। তো তোমার ঘরে বসে তুমি প্র্যাকটিস করো, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং এই প্র্যাকটিসটা যেন বেশি মাত্রায় হয়, কারণ এখন করোনাকালীন, এবং তোমরা জানো যে মহামারী অনেক বড় আকার ধারণ করেছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।